জাতিগতভাবে গত কয়েক দশকে আমাদের যে এক প্রকার দেউলিয়াপনায় ধরেছে সেটা বোঝা যায় যখন কেউ বাইরে থেকে দেশে আসে। এবার ঢাকায় আসি 4 বছর পরে। নিজ গৃহ ব্যতীত ঢাকায় যে কোনো আত্মীয়দের বাড়িতে গেলে যখন কেউ শোনে আমি পশ্চিমা গোলার্ধে থাকি, তখনই আমার প্রতি তাদের ট্রিটমেন্ট পাল্টে যায়। সেখানে কি করি তা জানতে চাই। শুধুমাত্র সেখানে বসবাস করে শুনে সবাই ধরে নেয় কোনো মহাকাণ্ড করে এসেছি। আর এই ধরে নেওয়াটাও এক একজনের এক এক রকম। দারোয়ান চাচার ধারণা ওই দেশে টাকার গাছ লাগানো আছে, একবার বিদেশে পা রাখলেই শুধু ছিঁড়ে খরচ করার কষ্টটুকু করলেই হবে। বড় চাচার ধারণা ওইসব দেশে ডিগ্রি মানেই পিএইচডি, তবে ওনার ভাষায় পিএইচডি। আমার কাছে জানতে চাইলেন, এক পিএইচডি তো নিলাম, আরেকটা নিতে কতদিন লাগবে? ছোট মামার ছেলে সিয়াম বলে, তানভীর ভাইয়া তোমার কতজন গার্লফ্রেন্ড? এই হচ্ছে পরিস্থিতি। বিদেশ সংক্রান্ত ব্যাপারে দেশের মানুষের মধ্যে যে ব্যাপক কনফিডেন্সের অভাব, এতে কোনো সন্দেহ নেই। আর যদি জানে সেখানে কেবল পড়াশোনা, তাও পিএইচডি করেছি, তাহলে তো কোনো কথা নেই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মেয়েরা আমাকে একটু বেশি খাতির করছে। ঢাকা ভ্রমণ এনজয় করছি, একদিন আম্মু এসে বলল, তানভীর, তোমার তানুষার কথা মনে আছে? কোন তানুষা? নামটা আমার ভোলার নয়, তবুও বুঝে না বোঝার ভান করে আম্মুর দিকে তাকিয়ে আছি। আম্মু বলল, সিলেটে তোমার খুব কাছের বন্ধু ছিল। ওহ হুম। তানুষাকে নিয়ে ক্লাস 9-এ থাকতে কিছু ঘটনা ঘটেছিল। বাড়ি আর এলাকার সব লোক ঘটনাটা বেশ কয়েকদিন যাবৎ মনে রেখেছিল। আম্মুকে সে সময় সিলেটের মদনমোহন কলেজে বদলি করা হয়েছিল। 4 মাস সেখানে ছিলাম। পরে আম্মু অনেক ধরাধরি করে পুনরায় হমিকোনাতে ফিরে আসেন। তানুষার কি হয়েছে? তানুষা এখন গুলশান ঢাকা ব্যাংকের বড় অফিসার। এত তাড়াতাড়ি? কত বড় অফিসার? এত তাড়াতাড়ি কই, 15 বছর তো পার হয়ে গেছে। আরও খুব শীঘ্রই প্রিন্সিপাল অফিসার হয়েও যাবে। ভালো তো। আমি চুপ হয়ে গেলাম, আর কথা বাড়াতে চাইলাম না। এসব শুনে আমার লাভ কি? জানি না আব্বা আম্মার কি হয়েছে, রাজ্যের সব খবর রাখবে। বিশেষ করে আমার আগে যারা চাকরি পেয়েছে, পিএইচডি করেছি, তাতেও ওনাদের হবে না। চলে আসার জন্য বাসা থেকে উঠে দাঁড়ালাম, তখনই আম্মু বলল, তানুষা তার হাজবেন্ড নিয়ে আমাদের 4 বাড়ির পরেই থাকে, একদিন গিয়ে দেখা করে এসো। 15-16 বছর আগে শেষবার তানুষার সাথে যোগাযোগ হয়েছে। তখন যা ঘটে থাকুক, এত বছর নিশ্চয় ওর স্মৃতির গহীনে চাপা পড়ে গেছে। অবশ্য আমিও সেসব ঘটনা নিয়ে আপাতত মাথা ঘামানোর প্রয়োজন বোধ করছি না। এ যুগে কারো জীবন কিছু ঘটনায় আর আটকে থাকে না। আজ পলাশী ঘুরতে এসেছি, অবশ্য সাথে ছোট খালার মেয়ে অনিতাও আছে। অনিতা আরকিতে মাত্র ঢুকেছে, আমার থেকে 10 বছরে ছোট, একদমই পিচ্ছি আমার কাছে। পলাশীতে অনেক কিছু চেঞ্জ দেখলাম। বিশ্ববিদ্যালয় বদলে গেছে। পলাশীর মোড়ে নতুন নতুন অনেকগুলো বিল্ডিংও হয়েছে। ছাত্রীদের ড্রেস আপও বদলে গেছে। মেয়েরা এখন সালোয়ার কামিজ ছেড়ে পরনে জিন্স টি শার্টের আধিক্য। মেয়ের সংখ্যাও বেশি, তবে কোয়ান্টিটি বাড়লেও কোয়ালিটি আগের মতোই। সুন্দরী মেয়েরা কেন যে পরীক্ষায় ভালো করতে পারে না বুঝি না, কিন্তু বিদেশে এর উল্টো। ডিপার্টমেন্টে স্যারদের সাথে দেখা করে ক্যাফেতে আনিতার কাছে গেলাম বিদায় নিতে। তাহলে তুই থাক, আমি গেলাম। কথাটা বলতেই বাকি মেয়েরা আমার দিকে উৎসুক দৃষ্টিতে চেয়ে রইল। আমি সবার দিকে তাকালাম। আহা, মেয়েদের জন্য 10 বছর আগে যখন আমি গলা শুকিয়ে বসে থাকতাম, তখন মেয়েরা আমার দিকে তাকানোর প্রয়োজন বোধ করতো না, আর এখন তারাই আমার দিকে হা হয়ে তাকিয়ে থাকে। অনিতা বলল, ভাইয়া, আমিও বাসায় যাব। তোর না ক্লাস আছে? আজকে ভালো লাগছে না, বাসায় যেতে মন চাচ্ছে। একজন মেয়ের সাথে সাথেই ফোরন কেটে বলতে লাগলো, আসলে আপনাকে ছেড়ে আমাদের অনিতা থাকতে পারছে না। যেদিন থেকে এসেছেন খালি আপনার গল্প, তাই ও আপনার সাথেই যেতে চায়। কথাটা শুনে আমি অনিতার দিকে তাকালাম। সে লজ্জায় লাল হয়ে আছে। আমি পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বললাম, দেখিস অনিতা, বিনি আন্টি যেন আবার বাড়িতে যাওয়ার পথে না টের পাই। এভাবে ক্লাস ফাঁকি দিলে কিন্তু তোর খবর করে ছাড়বে। গাড়িতে করে ফিরছি, হঠাৎ মনে হলো তানুষার সাথে দেখা করে আসি।
আম্মু ওর কথা বলার পর থেকে ওকে মন থেকে নামাতে পারছি না। এখন সে নিশ্চয়ই আগের সেই কিশোরীটি নেই, হয়তো যে দেখব মোটাসোটা মহিলা হয়ে গেছে। তখন আরও মন খারাপ হয়ে যাবে। নিজে থেকেই তখন তানুষার আগের চেহারা মাথার মধ্যে ওভাররাইট হয়ে যাবে। আবার না দেখেও কেমন অস্বস্তি বোধ করছি। অনিতাকে বললাম, তুই বাসায় চলে যা, আমি গুলশানের দিকে যাব। কেন? পুরনো এক বান্ধবী আছে, তার সাথে দেখা করতে হবে। গার্লফ্রেন্ড ছিল তোমার? তুই জানিস? বড় খালামণি বলেছিল এক সময়। ওহ, অনেক আগের গার্লফ্রেন্ড ছিল, 15 বছর আগের। এত আগে? এখনো প্রেম আছে? অনিতা ভ্রুকুচকে প্রশ্নটি করল। ওর গোলগাল মুখটাতে কেমন যেন চিন্তার ছাপ স্পষ্ট। ওর তাকানো আমাকে অন্যদিকে ইঙ্গিত দিচ্ছে। ওর মাঝে আমাকে নিয়ে একটু বেশি রঙিন স্বপ্নের প্রাদুর্ভাব বুঝতে পারছি। আমি মুচকি হেসে বললাম, ভেবেছিলাম নেই, কিন্তু এখন মনে হচ্ছে আছে। ওর সাথে মিলে বাসা থেকে পালানোর কথা ছিল। তো পালানো হয়নি? পালিয়েও ছিলাম। হাত ধরে কিছু দূর ওকে নিয়ে দৌড়ানোর পর সাহস হারিয়ে ফেলেছিলাম। আমাকে নিয়ে পালাবে? অনিতার দিকে তাকালাম। ওর চোখে মুখে দুষ্টুমির ছাপ লেগে আছে, তবে কেন যেন মনে হচ্ছে ও এটা এমনি এমনি মজা করে বলেনি। অনিতা আবার বলল, তারপর বলো। তারপর আর কি, পালাইনি। তানুষা খুব ক্ষেপে গিয়েছিল। ওর খুব ইচ্ছে ছিল আমি ওকে নিয়ে পালিয়ে অন্য কোনো দেশে চলে যাব। এখন পালিয়ে যাও তাহলে। ওর এখন হাজবেন্ড আছে, আর এই 28 বছর বয়সে কি কেউ পালায়? আর তাছাড়া ও তখন পিচ্ছি ছিল, তাই এসব ব্যাপারে খুব ফ্যান্টাসাইজ করত। সব মেয়ে করে, অন্তত অনেক মেয়েই করে। অনেক মেয়েই তার ভালোবাসার মানুষটাকে নিয়ে অদ্ভুত কল্পনা করে। ও বাবা, বেশ ভালো কথা শিখেছিস তো। আন্টি জানে এসব? তুই যে এত পাকা পাকা কথা বলছিস। আম্মু জানবে কেন? আর আমি সেই ছোট্ট নেই যে কথা বলতে পারবো না। আচ্ছা ভাইয়া, আমাকে তোমার কেমন লাগে? কি কেমন লাগে আবার? বলো না আমাকে কেমন লাগে। পিচ্ছি নাকি বড়? মোটা নাকি চিকন? সেক্সি নাকি হট? অনিতা আমার দিকে সরে এসে নিজেকে অন্যরকমভাবে দেখাতে লাগলো। আমি জোরে কেসে উঠি। এই মেয়েটার মাঝে অন্যরকম একটা হাবভাব বেশ পরিলক্ষিত হচ্ছে, তা আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি। কিন্তু বুঝলাম না কেন আমার মতো বুড়ো ছেলেকে এসব অনুভূতি দেখিয়ে সে কি পাচ্ছে। আমি কাশি থামিয়ে বললাম, তুই তো পিচ্ছি, তোকে আবার কেমন লাগবে? বাচ্চা মেয়ে একটা। যাই হোক, তুই কাকে নিয়ে পালাচ্ছিস? ধুর, আমি মোটেও পিচ্ছি না। আর আমি কাউকে নিয়ে পালাচ্ছি না। আমার তো আর প্রিন্স নেই যে এসে ক্যাসেল থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। অবশ্য আমাকে কেউ পাত্তাই দেয় না। আমি মুচকি হাসলাম। শেষের কথাটা অনিতা আমার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেছে। আমি ঠিকই বুঝে গিয়েছি সেই কেউ ব্যক্তিটা যে আমাকে ইঙ্গিত করে বলেছে তাতে কোনো সন্দেহ নেই। আমি অনিতার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। সুন্দর মেয়েদের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আবার আমার চোখ দিয়ে পানি পড়ে। ওদের সৌন্দর্যের ঝলকানি এত বেশি যে তাকিয়ে থাকা মুশকিল। কথা বলতে বলতে গুলশানে তানুষার ব্যাংকের সামনে চলে এলাম। অনিতাকে নিয়ে অফিসে প্রবেশ করলাম। ঢাকার ব্যাংকগুলোতে এখন অনেক মেয়ে টরেন্টোর মতো হয়ে গিয়েছে। ব্যাংকগুলোতে এখন 80% কর্মকর্তা মেয়ে। শুধুমাত্র সৌন্দর্য দেখিয়ে চাকরি পায় অনেকগুলো মেয়ে। সেই ক্ষেত্রে অধিক পড়ার ডিগ্রি থাকা সত্ত্বেও ছেলেরা থাকে বেকার। আবার সেই চাকরিওয়ালা মেয়েগুলো বেকার ছেলেদের বিয়েও করে না। ব্যাংকে কাউকেই পরিচিত বলে মনে হচ্ছে না। চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছি। হঠাৎ অনিতা আঙ্গুলে খোঁচা দিয়ে বলল, আমার মনে হয় তোমার এক্স চিপ ওই যে তোমার দিকে বারবার তাকাচ্ছে। আমি মাথা ঘুরিয়ে কাচের ওপাশে বসে থাকা একজন মহিলা বা মেয়েকে দেখলাম। নীলরাঙা সালোয়ার কামিজ পরে আছে। সেই চেনা মুখ, একদম পাল্টায়নি, বরং আগের থেকে আরও সুন্দরী হয়েছে। সে এগিয়ে আসছে। তুমি তানভীর? কেমন আছো তানুষা? ভালো। আন্টি বলেছিল তুমি ঢাকায় আসবে। ব্যাংকে অনেক লোকজন, ফর্মালি কিছু কথা হলো। কথা বলার এক পর্যায়ে তানুষা বলল, আচ্ছা, বাকি দিনটা আমি অফ নিয়ে নেই। চলো কোনো রেস্টুরেন্টে ক্যাচ আপ করি। লং টাইম। ইয়ে লং টাইম। বৈশাখীতে যাব।
তাহলে তোমরা চাও আমি ট্যাক্সি করে চলে যাই? তুমি থাকো, কোনো সমস্যা নেই। না থাক, আপনাদের মধ্যে একজোড়া কান মেলে থাকতে চাই না। বৈশাখীতে বসে দুজন একে অন্যের খোঁজ খবর নিলাম। তানুষা ইউনি থেকে বেরিয়ে গত 5 বছর এই ব্যাংকে আছে। ওর হাজব্যান্ডও ব্যাংকার, ছেলের বয়স 2। সেদিক দিয়ে আমি এখনও বদলাইনি, বিয়ে করিনি, বাচ্চা নেই, কোনো পার্মানেন্ট জবও করি না। কথা বলতে বলতে একজন আরেকজনকে খুঁটিয়ে দেখে নিচ্ছিলাম। কেন যেন মাথার মধ্যে সেই 15-এর স্নেল পেতে লাগলাম। ওকে দেখার পর বারবার স্থান, কাল, পাত্র তালগোল পাকিয়ে ফেলেছিলাম। বর্তমানে তানুষা আর সিলেটের তানুষাকে আলাদা করতে কষ্ট হচ্ছিল, তবুও যথাসম্ভব নিজেকে সংযম রাখার চেষ্টা করছি। কিন্তু যেমন বলে, ওল্ড লাভ ডাইস হার্ট। টেবিলে খাবার আসতে আসতে ভুলেই গেলাম তানুষা কারো বউ, কারো মা। বললাম, তোমার আমার কথা মনে পড়ে? হুম, তোমার? আমারও। তাহলে কোনোদিন যোগাযোগ করনি কেন? জানি না, হয়তো সাহসের অভাবে। সেই সাহসের অভাবেই আজ আমি অন্যের বউ। আমি কিছু বললাম না। তানুষা আমার হাত ছোঁয়ার চেষ্টা করছে। জানি না কি হলো, খপ করে ওর হাতটা ধরলাম আমি। কয়েক সেকেন্ড পরে আবার ছেড়ে দিলাম। সীমা ছাড়িয়ে যাচ্ছি, হাজার হোক অন্যের বউ। নিচে নেমে বিদায় নিতেও অনেকক্ষণ লাগলো। তানুষাকে বিদায় দিয়ে একা একা অনেক জায়গায় ঘুরলাম। রাত করে বাড়িতে আসি। দরজায় কলিং বেল বাজাতেই দরজা খুলল অনিতা। অবাক হয়ে তাকালাম ওর দিকে। ঢাকায় সব আত্মীয়, এমনকি অনিতারাও থাকে উত্তরাতে, কিন্তু মনে হচ্ছে অনিতা একটু বেশি আমাদের বাড়িতে ঘুরঘুর করছে। সকাল বিকাল আমি ওকে আমাদের বাড়িতে দেখছি। এত দেরি হলো কেন আসতে? তানুষার সাথে ছিলে নাকি? না, এমনি ঘুরছিলাম। তুই আমাদের বাড়িতে এত রাতে? বিকেলে এসেছিলাম, আজ যাইনি। কেন, বারণ আছে নাকি? না, ঠিক আছে। আমি রুমে চলে আসি। শার্ট খুলে প্যান্ট কোমর থেকে যখনই নামিয়েছি, অনিতা আমার রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। তাড়াতাড়ি প্যান্ট ওপরে তুলে আবারও লাগিয়ে ওর দিকে তাকিয়ে একটু খেপেই বললাম, আরে এ কি, নক করে ঢুকবি না? কেন, কি করছিলে তুমি? চেঞ্জ করছিলাম। দেশ থেকে কি প্রাইভেসি উঠে গেল নাকি? উঠবে কেন? আমি কি তোমার ওই চুপ, যা এখান থেকে। তুমি চুপ করো। তোমার দেখার কোনো ইচ্ছে নেই। আমি তো এসেছিলাম তোমার অফিসারের খবর নিতে। ফাজিল মেয়ে, আমার সামনে থেকে বের হ। অভিসার আর কই, জাস্ট তানুষের সাথে কুশল বিনিময় হলো। এমনিতে সে অন্যের বউ। এই কারণেই তো আমার জন্য রাস্তা ক্লিয়ার। শেষ কথাটা একটু আস্তে বলল ও, তবুও শুনতে পেলাম আমি। কিছুই বললাম না। অনিতা রুম থেকেও যাচ্ছে না। ওকে চলে যেতে বলবো, তার আগে সে বলে, কুশল বিনিময় করতে কেউ ডেটিংয়ে যায় না। ওকে, অভিসার হলে অভিসার, আম্মুর কানে যেন না যাই। এখন তুই যা, কাপড় চেঞ্জ করব। চেঞ্জ করো? তোমাকে ধরে রেখেছে কে? আরে, তোর সামনে বদলাবো নাকি? লুঙ্গি পরো আগে, তারপর চেঞ্জ করে নিবা। ওই তুই যা তো, আমি আলগা গায়ে লুঙ্গি পরবো। আম্মু যদি দেখে কি ভাববে বুঝছিস? তুই কিন্তু এখন বাচ্চা না যে আমার ঘরে থাকবি। কি না কি ভাববে। তাহলে স্বীকার করছো আমি বড়? বড়, যা এখন। না হলে আম্মু এসে যদি দেখে আমি আলগা গায়ে তুই আমার পাশে বসে আছিস, কি অবস্থা হবে বুঝছিস তো? ও, বান্ধবী পেয়ে আমাকে এখন আর সহ্য হচ্ছে না। অনিতা ধুম করে দরজা লাগিয়ে চলে গেল। মেয়েটাকে আচ্ছা করে বকে দিতে হবে। দিন দিন ওর জ্বালানোর পরিমাণ বেড়ে যাচ্ছে। আর ওর এই জ্বালানো যে অন্যদিকে ইঙ্গিত দিচ্ছে তা আর বুঝতে বাকি নেই। কিন্তু ও যা চাচ্ছে তা হবে না, কারণ সে আমার রিলেটিভ, তার ওপর পিচ্চি মেয়ে। সবটা যে ওর আবেগ তা বেশ বুঝতে পারছি। অনিতা অনেক কিউট একটা মেয়ে, যে কেউ ওর জন্য পাগল। কেন যে আমার মতো বুড়োর জন্য এমন করছে বুঝলাম না। বন্ধু মিনহাজের বিয়েতে অনেক মজা করলাম। পুরনো অনেক বন্ধু বান্ধবীদের সাথে দেখা হলো। বন্ধু বান্ধবীরা চাকরি, বিয়ে করে কেমন যেন বয়স্ক লোক আর মহিলা হয়ে গেছে। সেতু বিভাগে চাকরি করা বন্ধু মাহিন অনেক মোটা হয়ে গিয়েছে। মিনহাজের বিয়ের পর মাহিনের সাথে সরকারি গাড়ি, সরকারি তেল, সরকারি ড্রাইভার নিয়ে কয়েকজন বন্ধুরা মিলে 2 দিনব্যাপী ট্যুর করলাম।
ব্রিটিশ আমলের লাট সাহেবের সুবিধা এখনও চলছে। দেশে মধ্যবিত্ত কর্মকর্তা শ্রেণী আর শাসক গোষ্ঠী যে স্ট্যাটাস কো চলছে, ৮০% আম পাবলিকের সাধ্য নেই যে তা ভাঙবে। আর যদি আমজনতা বেশি বাড়াবাড়ি করে তো আর্মি র্যাবের পেটোয়া বাহিনী তো আছেই, আমি নিজেই তো তার সুবিধাভোগী। কয়েকদিন বন্ধুদের সাথে আড্ডার পরও কেন যেন তানুশাকে ভুলতে পারছি না। অকারণেই সে ভাবনাতে চলে আসতে চাচ্ছে আমার। বারবার মনে হচ্ছে পরকীয়াতে আমি কি জড়িয়ে যাব। এসব ভাবতে ভাবতে তানুশাকে রাতে কল দিলাম। সরি, তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। কিভাবে কল দিলাম জানি না। তুমি কি এখন এমন ফর্মাল হয়ে হয়ে গেছো? না মানে, তুমি কি ভাবছো তা বুঝতে পারছি না। আর তোমার ফ্যামিলি আছে, আমি ইন্ট্রুডার হতে চাই না। ওল্ড বি ফেয়ার। ঢং রাখো, এখন বলো তোমার কি খবর? তানুষার সাথে কথা হতে থাকে অনেকক্ষণ। এক সময় মনে হলো ওর হাজবেন্ড তো আছে, সে শুনছে না কিছু। তাই তানুষাকে বললাম, তোমার হাজবেন্ড কোথায়? তোমার কোনো সমস্যা হবে না তো? হাজবেন্ড আছে হাজবেন্ডের কাজে, ছেলেকে নিয়ে টিভি দেখছে। তোমার চিন্তিত হতে হবে না, ইটস ওকে। আমি আশ্চর্য হলাম। তানুষা আর তার হাজবেন্ডের সম্পর্ক কেমন অদ্ভুত। বউ ঘরে বসে এত রাতে পুরনো প্রেমিকার সাথে ফোনে কথা বলছে। তানুষা অবশ্য ছোট থেকেই খাপ ছাড়া। যখন ওর 10 কি 11 বছর বয়স তখন ওর মা মারা যায়। তারপর ওর বাবা ওরই ছোট খালাকে বিয়ে করে আনে। যে কোনো কারণেই হোক তানুষা এসব মেনে নিতে পারেনি। ওর বাবা আর স্টেপ মাদারের সাথে খুব দূরত্ব ছিল, সে কারণে হয়তো আমার সাথে ওর ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছিল। তানুষা বলে, তানভীর, আমাদের আরও একবার দেখা করা উচিত। কিছু বক্তব্য আছে, সামনাসামনি বলতে চাই। আচ্ছা। সিলেটে থাকতে আমরা রিকশায় ঘুরতাম, ঘন্টা ভাড়া নিতাম। শাহী ঈদগাহ পার হয়ে চা বাগানের দিকে চলে যেতাম। পরিচিত সেখানে কেউ ছিল না, তাই 2-3 ঘন্টা কেবল রিকশা করেই ঘুরে বেড়াতাম। ঢাকায় সব আত্মীয় আছে, পরিচিত সব জায়গাতেই, তাই এখানে রিকশায় ওকে নিয়ে ঘুরলে সমস্যা ছাড়া আর কিছুই হবে না। পরের দিন দেখা করলাম তানুষার সাথে, ট্যাক্সি ভাড়া নিলাম। দুজনে ট্যাক্সিতে উঠি। তানুষা অন্যের বউ এটা প্রায় ভুলেই গিয়েছি। কেন যেন তানুষার সাথে থাকতেই বেশি ভালো লাগছে আমার। বেশ কিছু সময় পর তানুষা বলে, সিলেট থেকে তোমরা চলে আসার পর আমার সব সময় মনে হতো তোমরা একদিন সিলেটে ফিরে আসবে। প্রথম কয়েক বছর চলে যাওয়ার পর যখন তোমার দেখা মিলল না, তখন ভাবতাম ঢাকায় গিয়ে তোমাকে খুঁজে বের করব। ঢাকায় ভর্তি পরীক্ষা দিতে এসে তোমাকে খুঁজেছি। ডাবিতে ঢুকে ভেবেছিলাম এবার অবশ্যই তোমার সাথে দেখা হবেই। আশ্চর্যের বিষয় হলো তোমাকে ডাবিতে পাইনি, আর তুমিই ছিলে আমার হোস্টেলের 1 মাইলের মধ্যেই, অথচ তোমাকে পাইনি। মাঝে মাঝে তোমার উপর খুব রাগ হতো, তবে সবসময় ক্ষমা করে দিয়েছি। আমার সবসময় ধারণা ছিল তুমি ইনিশিয়েটিভ নেবে, কিছুদিন যাওয়ার পর হয়তো ভুলে যাবে। আমাকেই কেন ইনিশিয়েটিভ হতে হবে? কি বলবো, সে সময় দুজনের পার্সোনালিটির মধ্যে তোমারটা ছিল স্ট্রং। তুমি যা বলতে আমি তাই তো করতাম। আমার রোল তো সবসময় প্যাসিভ ছিল। হাহ, তুমি তো দেখি সেই টিপিক্যাল পুরুষ হয়ে গেছো, সব দায়িত্ব আমার। তুমি বিদায় নেওয়ার আগে কি প্রতিজ্ঞা করেছিলে মনে আছে? আমি চুপ হয়ে তানুষার দিকে তাকালাম। সুন্দর মুখটাতে রাগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। মেজাজও কেমন খ্যাপাটাই ভাব। তবে রাগ করাটাই স্বাভাবিক ওর। সব দিক মেপে দেখলে দোষটা আমারই। কেন যেন আমার কোনো রিলেশনশিপ স্টিকি হয় না। সিলেট থেকে ঢাকায় চলে আসার পর তানুষার জন্য খারাপ লেগেছিল, কিন্তু মাসখানেকের মধ্যে সব স্বাভাবিক হতে শুরু করে। হয়তো আই হ্যাভ অলওয়েজ মুভ অন ছিলাম। যখন রিলেশনশিপ থাকে তখন ইন্টেন্সিটি বেশি থাকে, আর যখন শেষ হয়ে যায় তখন দ্রুত ভুলেও যাই। তানুষা এবার নরম হয়ে বলল, আমি কখনোই তোমাকে দোষ দেইনি। তুমি তো আর আমার মতো নিডি নও। তোমার বাবা মা তোমাকে সবসময় আগলে রেখেছে, কিন্তু আমার তোমাকে খুব প্রয়োজন ছিল, খুব বেশি। তানুষা আমার হাত ধরে ওর মুখ স্পর্শ করলো। ওর চোখে পানি দেখে আমি চোখ সরিয়ে নিলাম। কারো চোখে পানি দেখলে আমার চোখ ভিজে যায়। নিজের স্বার্থপরতার জন্য নিজেই নিজের ওপর বিরক্ত হয়ে যাচ্ছি। তানুষা আরও অনেক কিছুই বলে গেল। অনেস্টলি আমার ওর এসব ফিলিংসগুলো ধারণার বাইরে ছিল।
ওর হাজব্যান্ড আর চাইল্ড না থাকতো তাহলে এবার কোনো দ্বিধা ছাড়াই তানুষাকে নিয়ে আমি পালিয়ে যেতাম। তানুষাকে শান্ত হয়ে বললাম, এখন তোমার হাজব্যান্ড আছে, ফ্যামিলি হয়েছে, লম্বা জীবন পড়ে আছে, একসময় সব ভুলে যাবে। আমি যা দিতে পারিনি তোমার হাজব্যান্ড সেটা পূরণ করে দেবে নিশ্চয়। না, আমার বিয়েটা হচ্ছে ম্যারেজ অফ কনভেনিয়েন্স। আমার একটা জামাই দরকার ছিল, আর ওর দরকার ছিল বউ, তাই বিয়ে করেছি। ও খুব ভালো মানুষ, তবে ওর মন পড়ে আছে অন্য টাকাতে। তানুষার দিকে তাকালাম। ওর চোখে মুখে আমাকে পাওয়ার বাসনা এখনও বিদ্যমান, তবে এটা যে পরকীয়া সেটার বলা চলে না। আমি মুচকি হাসলাম। তানুষা বলে, তবে তানভীর, আমি ওকে ছেড়েও যেতে চাই না। ছেলেটা স্টেপ ফাদারের কাছে থাকুক, আমি তা চাই না। ওর বাবার পরিচয়ে বড় হবে। সত্যি বলতে কি, তোমাকে ভালোবাসি আজও, তবে হাজব্যান্ডকে ছাড়তে পারবো না। আবার তোমার সাথে কথা না বলেও থাকতে পারবো না। আমি আর কিছু বলিনি। দিনটা ভালুকা ফরগাঁওয়ে কাটিয়ে সন্ধ্যায় ঢাকায় ফিরে এলাম। অনেক কথা হলো দুজনের। মেয়েটা আগের মতোই শার্প আর অ্যানালিটিক্যাল আছে। মনটা খারাপ হয়ে যাচ্ছিল, এত স্মার্ট মেয়েটা আমার হতে পারত। সন্ধ্যায় কিছু সময় তানুষার সাথে ঘুরলাম। মেয়েটা সব কিছুতে এখনও আমি জেনেই অবাক হচ্ছি। আরও কিছুক্ষণ ঘুরে বাসায় আসতেই দরজা খুলে দেয় অনিতা। কী রে, তুই এখনও যাস নাই? কেন, থাকলে সমস্যা নাকি? আচ্ছা, চলে যাব। কি হয়েছে, রেগে আছিস কেন? তুমি তানুষার সাথে সকালে ট্যাক্সি করে কই গিয়েছিলে সেটা বলো। তুই জানিস নাকি? আমার বান্ধবী দেখে আমাকে বলেছিল। আমার পিছে লোক লাগিয়ে খবর রাখছিস, ব্যাপারটা কি? এবার অনিতা একটু চুপ হয়ে গেল। ওর কারসাজি যে ধরা খেতে যাচ্ছে সেটা ভেবেই হয়তো চুপ। আমি পাশ কাটিয়ে রুমে চলে আসি। সাথে সাথে অনিতা আসে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কিরে, কিছু বলবি? ট্যাক্সি করে কই গিয়েছিলে? আর বান্ধবী পড়তে গিয়ে তোমাদের দেখে, লোক লাগাবো কেন? ওহ, একটু ঘুরছিলাম। তানুষা ঘোড়াটা মিস করছিল, তাই একটু সঙ্গ দিলাম। কেন, ওর তো সঙ্গ দেওয়ার জন্য হাজবেন্ড আছে নাকি? ওই, তুই কি আমার বউ? এত প্রশ্ন করিস কেন? হ্যাঁ বউ, এখন বলো তুমি কেন গিয়েছিলে? দেখ, ফাজলামো রাখ। পিচ্চি আছিস, পিচ্চিদের মতো থাক। এসব মাথা থেকে ঝেড়ে ফেলে পড়াশোনা কর, যা। ভাগ আমার সামনে থেকে। কেউ তোকে আমার রুমে দেখলে উল্টাপাল্টা ভাববে। কে কি ভাববে? ট্যাক্সিতে সারাদিন ঘোরো, তাতে কেউ কিছু ভাবে না। আমি একটু রুমে আসলেই জ্ঞান দিতে থাকো। যখন একেবারে রুমে এসে থাকতে শুরু করব, তখন দেখি তারাও কি ভাবে। অনিতা দরজায় একটা ঘুষি দিয়ে রাগ দেখিয়ে চলে গেল। কিন্তু মেয়েটা সব কী বলল? এর পিছনে অবশ্যই আম্মুর হাত আছে, না হলে এর আগে কখনোই অনিতা আমার সাথে এমন করে কথা বলেনি। 10 বছরে বড় হওয়াতে একটু রেসপেক্ট করতো, কিন্তু ইদানিং দেখছি ও আমাকে কোনো রকমই সম্মান না করে যা ইচ্ছে বলছে। ওর থেকে এড়িয়ে চলতে হবে। তানুষা রোজ ফোন দিয়ে কথা বলে ঘন্টার পর ঘন্টা। ওর কথা বলার মাঝে অন্য একটা দিক উন্মোচিত হতে যাচ্ছে, সেটা আমি বেশ টের পাচ্ছি। কিন্তু এটা সম্ভব? প্রায় বলে ওর হাজব্যান্ডের সাথে দেখা করার কথা, আমি এড়িয়ে গিয়েছি। এদিকে অনিতাও সেই রাগ করে চলে গেছে আর আমাদের বাড়িতে আসেনি। 18 দিন পর ওর রাগ ভাঙানোর জন্য অনিতাদের বাড়িতে গেলাম। কোনো কিছুতেই ওর রাগ ভাঙাতে পারলাম না। শেষে কি কুকগানে বলেছিলাম, চল তোকে নিয়ে শপিংয়ে যাব। তখনই ওর সব রাগ পানি সাথে সাথেই গুছিয়ে রেডি হয়ে আমার কাছে হাজির। শপিংয়ে নিয়ে গেলাম, টাকাও তেমন সাথে আনিনি, তবুও বাধ্য হয়ে নতুন ড্রেস কিনে দিতে হলো অনিতাকে। আই উইশ সামবাডি ডিড সেম ফর মি হোয়েন আই ওয়াজ ইয়ং। এরপর কয়েকদিন কেটে গেল। বিকেলে ছাদে বসে কফি খাচ্ছি, ঠিক তখনই তানুষার ফোন। রিসিভ করতে বলল, আজ আমার হাজব্যান্ড তার অফিসিয়াল কাজে অন্য বিভাগে ফেসে গেছে। ছেলেটাও তার দাদুর বাড়িতে। তুমি আমার সাথে সিঙ্ক আপ করবে? সিঙ্ক আপ মানে কোনো অফিসিয়াল মিটিং? না, সিঙ্ক আপ বলতে একটা ছেলে একটা মেয়ে যা করে। আমার কান গরম হয়ে গেল। তানুষা বলে কি, ও ঠিক আছে তো? গলাটা কেমন যেন শুকিয়ে যেতে লাগলো আমার। কয়েকবার ঢোক গিলে বললাম, সেটা কি উচিত হবে? অনুচিত বা কি হবে? চলে আসো বাসায়, কেউ নেই। আমি চুপ হয়ে গেলাম।
কখন যে কফি ঠান্ডা হয়ে গেল বুঝলাম না। আমার চুপ থাকা দেখে তানুষা আবার বলল, আসছো তো? এখনই আসো। আসবে কি না বলো? হুম। আমি রাজি হয়ে গেলাম। কেন হলাম জানি না, তবে অবাধ্য একটা টান যেন আমাকে গিলে খাচ্ছে। নিচে চলে আসি। গোছগাছ করে যখনই বের হতে যাব তখনই দেখি দরজার সামনে অনিতা দাঁড়িয়ে, হাতে ব্যাগপত্র। আমি থতমত খেয়ে বললাম, কী রে তুই এভাবে? আম্মু নানু বাসায় গিয়েছে, বাড়িতে একা আমি সব গুছিয়ে নিয়ে এসেছি। খালামণিকে বলা আছে আম্মু না আসা অবধি থাকবো এখানে কয়দিন। ও থাক। দাঁড়াও, আমি যাব তোমার সাথে। আমি চমকে উঠি। কি বলে মেয়েটা? যাচ্ছি তানুষার কাছে, আর সে কিনা যাবে সাথে? মাথা খারাপ নাকি ওর? আমি বললাম, দেখ আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, তুই থাক। না, আমিও যাব। আর তুমি কাজ করবা, আমি ডিস্টার্ব করব না। একদম চুপ হয়ে থাকবো। কাজ শেষ হলে একসাথে ঘুরবো। আরে বাবা। আমি যাবই। অনিতাকে বোঝাচ্ছি কিন্তু ও কিছুতেই বুঝতে পারছে না। তখনই ফোন আসে। হাতে নিতেই অনিতা দেখে তানুষা সেভ করা নাম্বার। ফোন রিসিভ করলাম না। অনিতা বলে, ও, বুঝতে পেরেছি তোমার গুরুত্বপূর্ণ কাজ। যা এখন সর। না তো, এখন হবে না। আমি তো এখন যাবই। দেখ অনিতা, ভালো হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না। কি? একটা সামান্য মেয়ের জন্য সহ্য হচ্ছে না আমাকে? উল্টো বুঝিস কেন? ওর জন্য তোকে সহ্য হচ্ছে না এটা বলিনি। আমি বুঝেছি। দাঁড়াও, খালামণিকে এখনই বলছি। আর বাজে একটা মেয়ের জন্য তুমি যে আমার সাথে এমন করছো সেটাও বলছি। দেখ, তানুষাকে বাজে বলবি না, ও অনেক ভালো। কিসের ভালো? বাজে মেয়ে, ফালতু মেয়ে, খারাপ মেয়ে। অনিতার গালে একটা চর বসিয়ে দিলাম। মেয়েটাকে বুঝিয়ে যখন কাজ হবে না তখন চরটাই দরকার। চর মেরে আর দাঁড়ালাম না, সোজা হেঁটে গাড়ি কাছে চলে আসি। পেছনে একবারও তাকানোর প্রয়োজন মনে করলাম না। কয়েক মিনিট গাড়ি চালিয়ে তানুষাদের বাড়ির সামনে গেলাম। বাড়িটা আসলেই ফাঁকা। তানুষাকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখলাম। দূর থেকে বোঝা যাচ্ছে সে সেজে আছে। গাড়িটা বাইরে পার্ক করে বাড়ির ভেতরে এসে কলিং বেল বাজালাম। সাথে সাথেই দরজা খুলে দিল তানুষা। তানুষাকে দেখে মাথা ঘুরে যাবার মতো অবস্থা। এদিকে বিকেল প্রায় শেষ। বিকেলের নরম আলোতে তানুষাকে আবেদনময়ী লাগছে। হাতে চুড়ি, ঠোঁটে গাঢ় লিপস্টিক, হালকা মেকআপ, চোখ ছানা বড়া। আমার হাত ধরেই ভেতরে টেনে নিয়ে গেল। সোফাতে বসিয়ে বলল, তুমি বসো, আমি আসছি। তানুষা ভেতরে চলে গেল। বুকটা টিপ টিপ করছে। কি হতে যাচ্ছে তার কল্পনা করতেই তবে মনটা কেমন যেন হয়ে গেছে। কোথায় যেন একটা কি নেই অনুভব হচ্ছে। বারবার মনে হচ্ছে যা হতে যাচ্ছে তা কি ঠিক হতে যাচ্ছে? আচ্ছা, তানুষা যা চাচ্ছে তা যদি না করি তাহলে কি হবে? তানুষার সাথে কথা হবে না, আর রিলেশনও থাকবে না। পারবো তো তাকে ছাড়া থাকতে? পারবো, কারণ 15 বছর তো তাকে ছাড়া দিব্যি কাটিয়েছি। আর যদি ওর ডাকে সাড়া দিই তাহলে অনেক কিছুই হবে। ওর সাথে ঘনিষ্ঠতা বেড়ে যাবে, ওর স্বামীকে ঠকানো হবে, ওর স্বামীর কাছে তানুষার প্রতি বিশ্বাস হারাবে। ওর ছেলেটাও যদি এসব জানে, আমার পরিবারও যদি জানে তাহলে খুব খারাপ হবে। আচ্ছা, যদি অনিতা জানে? অনিতা জানলে আমার কি? মাথাটা কেমন চক্কর দিতে লাগলো। কেমন যেন তাল কেটে যাচ্ছে সব আমার। এর মধ্যেই তানুষা আমার সামনে এসে হাজির। ঠোঁটের কোণে মুচকি হাসি। গায়ে পোশাকগুলো কেমন এবড়োথেবড়ো হয়ে আছে। হাতে গোনা দুটো কাপড় পরে আছে ও। বুকটা টিপ করে উঠল। আমি চোখ নামিয়ে নিলাম। আবারও মনে হতে লাগলো আমি বা তানুষা দুজনেই ঠিক করছি কি কিছু বলতে যাব তখনই তানুষা আমার ঠোঁটে কিস করতে এগিয়ে আসতে লাগলো। জানি না কি হলো, আমি একটু পিছিয়ে গেলাম। তানুষা একটু অবাক চোখেই তাকালো আমার দিকে। আমিও নিজের প্রতি অবাক হলাম। যে কিনা এসবের ডাকে সাড়া দিতেই এসেছে সে এখন পিছিয়ে যাচ্ছে। ভাবতেই তো আমি অবাক হচ্ছি। মাথার মধ্যে পরিবার আর অনিতার বিষয়গুলো এসে নেড়ে দিয়ে যাচ্ছে আমার মগজ। অনিতার মুখটা বারবার চোখের সামনে ভাসছে। তানুষা মুচকি হেসে বলে, ও, চুমুতে হবে না, দাঁড়াও। তানুষার দিকে তাকালাম। ও তার বুকের কাপড়টা খুলতে যাবে, তখনই আমি থামিয়ে বললাম,
সরি তানুষা, আমার মনে হচ্ছে আমরা যা করতে যাচ্ছি সেটা অন্যায়। এটা পরকীয়া। এটা কোনো অবৈধ ভালোবাসার কামড়, যার প্রতিটা স্পর্শে, প্রতিটা কামড়ে বিষের পরিমাণ অনেকটা বেশি, যা আমি সহ্য করতে পারবো না। তোমার সংসার সেই ভালোবাসার কামড়ে বিষাক্ত হবে, তিক্ত হয়ে যাব আমরাও, অনেক সমস্যা হবে। আর তাছাড়া আমার মনে তোমার প্রতি কোনো ভালোবাসা নেই তানুষা। যেটা থাকতে পারে সেটা হলো এই অবৈধ ভালোবাসার কামড়, যা আমি দিতে বা নিতে পারবো না। কেন যেন মনে হচ্ছে অনিতাকে আমার দরকার, সে পিচ্ছি হলেও তাকে আমার দরকার। সরি তানুষা, প্লিজ তুমি তোমার হাজবেন্ডকে ভালোবাসো, তাকে আমার মতো করে সবসময় চাও, দেখবে ভালো থাকবে। আসি। আর আজকের পর তোমার সাথে আমার দেখা হবে না, খুঁজেও পাবে না। তুমি আমার সাথে কথা না বলে এতদিন যেভাবে থেকেছ সেভাবে থাকতে পারবে। আসি। তানুষার দিকে তাকাইনি, কেন জানি না তাকানোর মতো সাহস আমার হচ্ছিল না। আমার চারপাশটা কেমন বদলে যাচ্ছে, হয়তো মনের আকুতিগুলো প্রকাশের জন্য এমন হচ্ছে। আমি হনহন করে হেঁটে দরজা খুলে বের হব, ঠিক তখনই সামনে দেখলাম অনিতা দাঁড়িয়ে আছে। আমি ঘাবড়ে গেলাম। অনিতা যদি ভুল বোঝে তাহলে আমার কিছুই বলার থাকবে না, তবে ওকে দেখে অবাক হলাম খুব। কোনো রকমে মুখে কথা এনে বললাম, তুই? সে কোনো কথা বলছে না। ওর দিকে তাকালাম, চোখ দিয়ে পানি বেরিয়ে গাল বেয়ে নিচে পড়ছে। হয়তো কাঁদছে আমাকে এভাবে তানুষার সাথে দেখাই। হয়তো তানুষা এখনও পিছনে বিকিনি পরে দাঁড়িয়ে আছে, আর অনিতা হয়তো ভাবছে এতক্ষণ আমি কি করছিলাম। ধুর, সব কিছুই কেমন যেন উল্টোপাল্টা মনে হচ্ছে। আমি অনিতার দিকে তাকানোর সাহস পাচ্ছি না, আর দাঁড়ালাম না। সোজা প্রায় দৌড়ে গাড়ির কাছে চলে আসলাম। নিজ এলাকা ছেড়ে অনেক দূর। রাত 2:30 বাজে। গাড়ি চালিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলাম। সারাদিন ফোন অন করিনি। কোথায় ছিলাম কেউ জানে না। সারাদিন টেনশনেও কিছু খাইনি। কেমন যেন শুকনো শুকনো লাগছে। বেশ ভয় পাচ্ছি আমি, অনিতা সব কিছু বলে দিল কিনা। অবশ্য ও যে মেয়ে তাতে এতক্ষণ মনে হয় এলাকা রটে গেছে। আমি গাড়ি রেখে মাথাটা নিচু করে দরজার কাছে দাঁড়ালাম। না দেখেই কলিং বেল চাপতে হাত বাড়াতেই দেখি কারো মুখ স্পর্শ করেছি। আমি একটু চমকে উঠি, হয়তো ভুলে অন্য কারো বাড়িতে ঢুকে পড়েছি কিনা। তাই চোখ খুলে তাকাতেই দেখি আমার চোখ ছানা বড়া। অনিতা দাঁড়িয়ে আছে। আমি চোখ নামিয়ে নিলাম। কোনো কথা না বলে রুমে এসে দরজা আটকাতে যাব, তখনই অনিতা এসে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। আমি বললাম, এত রাতে আমার রুমে এসেছিস? হুম। লোকজন দেখলে খারাপ ভাববে, তোর মান সম্মান নষ্ট হবে। হুম। যা তাহলে। না। আচ্ছা থাক, আমি গেস্ট রুমে যাচ্ছি। না। কিছু বললাম না। জানি এখন সব কিছু অনিতা যা বলবে মানতে বাধ্য। তবে বাড়ির সবাই যে কই এখনও আসছে না আমাকে বকা দিতে, এটার জন্য অপেক্ষা করছি। অবশ্য কালই চলে যেতে হবে বিদেশে, কারণ আম্মু আজকের পর আর রাখবে না আমাকে দেশে। তুমি আমাকে ভালোবাসো? কি বলছিস এসব? বলো। না। তাহলে তানুষাকে কেন ফিরিয়ে দিলে? মানে? আমি সব কিছুই শুনেছিলাম। যখন চর মেরে আসছিলে তখনই তোমার পিছু নিয়ে আসি, আর তারপরেই সব কিছু শুনি। আমাকে যদি ভালো না বাসো তাহলে ওকে কেন ফিরিয়ে দিলে? কেন তানুষাকে বলেছিলে অনিতাকে আমার দরকার? বলো। আমি চুপ হয়ে গেলাম। দীর্ঘ এক শ্বাস নিলাম আমি। তাহলে অনিতা আমাকে ভুল বুঝেনি। যাক বাবা, বেঁচে গিয়েছি। তার মানে বাড়ির কেউ এসব জানেই না। ঠোঁটে কোণে মুচকি এক হাসি কখন যে চলে এসেছে বুঝতেই পারিনি। আমি অনিতার পাশে যেয়ে বসলাম। সে বলে, কি হলো, চুপ কেন? জানি না। বলো, কেন বলেছিলে তাহলে তুমি আমাকে ভালোবাসো? আমি ঠিক জানি না। আমি জানি। আমার এক বান্ধবী বলেছে, যে সত্যি ভালোবাসে সে জানে না কেন তাকে ভালোবাসে। তার মানে তুমি আমাকে ভালোবাসো। আরে, মেয়েটা আসলে বেশি বুঝে। আমি বুঝিয়েছি ভালোবাসি কিনা জানি না, আর ও বুঝেছে ভালোবাসি কেন তা জানি না। আমি অনিতার দিকে তাকালাম। সে হেসেই যাচ্ছে। ওর হাসি বলে দিচ্ছে পিচ্চি মেয়েটার মনের মধ্যে আমাকে নিয়ে অনেক কৌতূহল, যার রহস্য আমাকে ভেদ করতে হবে। অনিতা হঠাৎ হাসি থামিয়ে বলল, আচ্ছা তানভীর, তোমার সামনে যদি তানুষার মতো করে আসি? অনিতা আমার নাম ধরে ডাকলো। আজ বিকাল অবধি সে আমাকে ভাইয়া বলতো।
আর এখন সে সরাসরি তানভীর বলছে আম্মু জানলে কি হবে বুঝতে পারছি না। আর ও কি বলল তানুষার মতো করে মানে? ওই তুই আমার সামনে থেকে যা। কেন? আসি ওরকম ড্রেস, ওরকম আহ্বান নিয়ে ভালোবাসার বিষাক্ত কামড় দিতে। লাভ বাইট। সামনে থেকে যা বলছি। যা হবে বিয়ের পর। মার খাবি, বুঝলি তো? থ্যাঙ্কস আমাকে ভালোবাসি বলার জন্য। ওই তোকে কে ভালোবাসি বলেছে? ওই যে বললে যা হবে বিয়ের পর, তার মানে আমাকে ভালোবাসো আর বউ ধরেই নিয়েছো। বাহ, তুমি কি গো এত তাড়াতাড়ি! অনিতা তুই সামনে থেকে যাবি? অনিতা দৌড়ে চলে গেল বাইরে। আমি মুচকি হেসে ওর চলে যাওয়ার দিকে তাকালাম। কেন যেন মনে হচ্ছে বুড়ো বয়সে নতুন ভালোবাসার কামড় উজ্জীবিত হতে যাচ্ছে, তাও পিচ্চি মেয়েটার সাথে। আমি উঠে দরজা লাগাতে যাব, ঠিক তখনই দৌড়ে এসে অনিতা আমার বাম গালে চুমু দিয়ে দৌড়ে সিঁড়ির ওপরে উঠে বলল, এটা আমার তরফ থেকে প্রথম ভালোবাসার কামড়। তোমার থেকে কিন্তু তোলা থাকলো লাভ বাইট, অবশ্য সেটা বিয়ের পরেই পাচ্ছি। আর দাঁড়ালো না, দৌড়ে ওর রুমের দিকে চলে গেল। পিচ্চি মেয়েদের ভালোবাসতে নেই, একদম পাগলামো করবে। আচ্ছা, আমি তাকে ভালোবাসি কি জানি, তবে ওর পাগলামোগুলো আপাতত দেখতে বা সহ্য করতে বেশ ভালোই লাগছে। যাক, তাহলে তুলেই রাখি ভালোবাসার কামড়। ভালোবাসা এসে ধরা দিলে সত্যিই ফিরিয়ে দিতে হবে ভালোবাসার কামড়। তো যাই হোক, গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।